নমস্কার ডিয়ার ভিউয়ার্স, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আমরা আজকের যে প্র্যাকটিস সেটটা আলোচনা করব সেটা হচ্ছে 3 নাম্বার প্র্যাকটিস সেট। ঠিক আছে, তো এখানে যে প্রশ্নগুলি আছে তার মধ্যে প্রথম প্রশ্নটি দেখে নাও কি আছে। নিচের কোন রোগটি সাধারণত ভাইরাস দ্বারা হয়? ঠিক আছে, অর্থাৎ নিম্নের এইখানে যে 4টি রোগের নাম দেওয়া আছে সেখানে কোন রোগটি ভাইরাস দ্বারা হয়? ডেঙ্গু ফিভার, নাকি টাইফয়েড, নাকি কলেরা, নাকি টিউবারকুলোসিস। ঠিক আছে, তো ভাইরাস গঠিত যে রোগগুলি আছে তার মধ্যে ডেঙ্গু হচ্ছে কি একটি ভাইরাস গঠিত রোগ। ঠিক আছে, ডেঙ্গু কোন ভাইরাসে হয়? আরবো ভাইরাস। ঠিক আছে, কোন ভাইরাসে হয়? আরবো ভাইরাস। ঠিক আছে, এবং এই ডেঙ্গু রোগের বাহককে, বাহক হচ্ছে মাদা। ঠিক আছে, মানে ফিমেল, মাদা এডিজি ইজিপ্টাইন। ঠিক আছে, মাদা এডিজি ইজিপ্টাইন মশা। ঠিক আছে, ইজিপ্টাইন মশা। ঠিক আছে, এরপর দেখো ভাইরাস গঠিত যে রোগগুলি আছে সেগুলি কি কি ভাইরাস গঠিত। ঠিক আছে, একটা আছে কি রেবিজ, তাছাড়া আর কি আছে চিকেন পক্স, চিকেন পক্স, স্মল পক্স। ঠিক আছে, কোভিড-19, কোভিড-19, হেপাটাইটিস, হেপাটাইটিস, তাছাড়া মিজলস, তাছাড়া কি আছে ইবোলা, পোলিও। ঠিক আছে, এডস, এগুলো হচ্ছে কি ভাইরাস গঠিত রোগ। কি কি? রেবিজ, চিকেন পক্স, স্মল পক্স, কোভিড-19, হেপাটাইটিস, মিজলস, ইবোলা, পোলিও, এডস, টাইফয়েড। এটা হচ্ছে কি ব্যাকটেরিয়া ঘটিত। টাইফয়েডটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত, কিন্তু ডেঙ্গুটা হচ্ছে তোমার ভাইরাস ঘটিত। এরপর দেখো এখানে যেটা আছে টাইফয়েড। টাইফয়েড কি ব্যাকটেরিয়া ঘটিত। কোন ব্যাকটেরিয়া? সোলেমনেলা টাইফি। এবং টাইফয়েড টেস্ট, মানে টাইফয়েড যে রোগ সেটা ধরার জন্য কি টেস্ট করা হয়? ওয়াইডাল টেস্ট। ঠিক আছে, কলেরা, কলেরা কি নাম? ভিব্রিও কলেরি। ঠিক আছে, কলেরার যেটি ব্যাকটেরিয়া তার নাম হচ্ছে ভিব্রিও কলেরি। এবং টিউবারকুলোসিস, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, নাম হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটার ব্যাকটেরিয়াটার নাম। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন যেটা আছে, নিচের কোন রোগটি ধোঁয়াশা দ্বারা হয় না? ধোঁয়াশা অর্থাৎ ফগ, ফগের দ্বারা হয় না। রিকেটস, থ্রোট ক্যান্সার, স্কিন ক্যান্সার, নাকি ব্রিদিং প্রবলেম। তো দেখো থ্রোট ক্যান্সার, স্কিন ক্যান্সার এবং ব্রিদিং প্রবলেম এই রোগগুলো কিন্তু কি অনেক ক্ষেত্রে আমাদের ধোঁয়ার যে ধোঁয়াশা, ঠিক আছে, সেই ফগ তার কিন্তু এফেক্ট থাকে। কিন্তু রিকেটস যে রোগটি আছে এই রোগটি সম্পূর্ণরূপে ভিটামিন ডি এর অভাবে কিন্তু হয়। ভিটামিন ডি এর অভাবে এই রিকেটস রোগটি হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, ভারী ব্যায়ামের সময় একজন প্রাপ্তবয়স্ক মানুষের শ্বাস প্রশ্বাসের হার কত পর্যন্ত বৃদ্ধি পেতে পারে? তো দেখো একজন অ্যাডাল্টের, ঠিক আছে, একজন অ্যাডাল্টের স্বাভাবিক যদি বলা হয় ব্রিথিং রেট কত, শ্বাস প্রশ্বাসের হার কত, 12 থেকে 16 পার মিনিট। ঠিক আছে, 12 থেকে 16। দেখবে আমাদের যখন মানে শ্বাস প্রশ্বাসের যে রেট সেটা যখন চেক করে তখন ডাক্তারবাবুরা কীরকমভাবে চেক করে? আমাদের যে হাতটা, সেই হাতটা আমাদের নিজেদের পেটের উপর রেখে পালস চেক করে, এবং সেই পালস চেক করা চলাকালীন আমাদের পেটটা ঠিক কতবার উপর দিকে উঠছে এবং কতবার নামছে সেইটা যে গুনছে সেটাকে হচ্ছে ব্রিথিং রেট চেক করা। ঠিক আছে, তো একজন অ্যাডাল্টের ব্রিথিং রেট নর্মাল হচ্ছে 12 থেকে 16। ঠিক আছে, কিন্তু যদি জিম করার পর বা কোনো রকম ব্যায়াম করার পর বা কোনো রকম কাজ করার পর সেক্ষেত্রে আমাদের যে ব্রিথিং রেট, ঠিক আছে, সেটা কিন্তু 25 পার মিনিট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ঠিক আছে, কত পর্যন্ত? 25 পার মিনিট। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, মানুষের রক্তের রং লাল হয় কেন? মায়োগ্লোবিনের জন্য, হিমোগ্লোবিনের জন্য, ইমিউনোগ্লোবিনের জন্য, নাকি হেপাটোগ্লোবিনের জন্য? তো মানুষের রক্তের রং লাল তার কারণ হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনটা কি? হিমোগ্লোবিন হচ্ছে এক ধরনের প্রোটিন। হিমোগ্লোবিন হচ্ছে এক ধরনের প্রোটিন যেটা আমাদের, হিমোগ্লোবিনটা কি এক ধরনের প্রোটিন যেটা আয়রন মলিকিউলের সাথে মিশে আমাদের দেহে অক্সিজেন ট্রান্সপোর্ট করে। ঠিক আছে, কিসের সাথে মিশছে? আয়রন মলিকিউল, তার সাথে মিশে করে আমাদের ব্লাডের মধ্যে কি করে? অক্সিজেন সাপ্লাই করে। তো যে ব্লাডে অক্সিজেন থাকে সেটার কালার হচ্ছে ব্রাইট রেড। ঠিক আছে, অক্সিজেনেটেড ব্লাড হচ্ছে
ব্রাইট রেড এবং ডিঅক্সিজেনেটেড, অর্থাৎ কি যেখানে অক্সিজেন নেই যে রক্তে, সেটা হচ্ছে ডার্ক রেড, সেটা হচ্ছে ডার্ক রেড। পরবর্তী প্রশ্ন দেখো যেটা আছে সেটা হচ্ছে কি গাজরে সবচেয়ে বেশি ভিটামিন কোন ভিটামিনটি পাওয়া যায়, ঠিক আছে, গাজরে কোন ভিটামিনটি সবচেয়ে বেশি পাওয়া যায়। তো এটা ফুড এসআইয়ের যে প্রথম দিনের শিফট, সেই শিফটে কিন্তু এই কোশ্চেনটি এসেছিল, ঠিক আছে। তো গাজরে সবচেয়ে বেশি পাওয়া যায় ভিটামিন এ, ঠিক আছে। ভিটামিন এ, গাজরের মধ্যে কি থাকে, বিটা ক্যারোটিন থাকে, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। কি থাকে, বিটা ক্যারোটিন, বিটা ক্যারোটিন। এবং ভিটামিন এর অভাবে কোন রোগটি হয়, রাতকানা, ঠিক আছে। রাতকানা রোগটি কিসের অভাবে হয়, ভিটামিন এর অভাবে, ঠিক আছে। তাছাড়া বিভিন্ন রকম যে নিউরোলজিক্যাল ডিসঅর্ডারগুলো থাকে, ঠিক আছে, সেখানেও কিন্তু আমাদের ভিটামিন এ প্রভাব ফেলে। এরপর দেখো ভিটামিন বি, ভিটামিন বি এর অভাবে কি কি রোগ হয় দেখে নাও। ভিটামিন বি এর অভাবে বেরি, তাছাড়া পেলেগ্রা, ঠিক আছে। পরীক্ষায় কিন্তু এরকমভাবেই প্রশ্ন আসে যে ভিটামিন বি এর অভাবে কী রোগ হয়, ভিটামিন সি এর অভাবে কী রোগ হয়, ভিটামিন সি এর অভাবে স্কারভি, ঠিক আছে। এবং ভিটামিন ডি এর অভাবে হয় রিকেটস, যেটা একটু আগেই একটা প্রশ্নের মাধ্যমে তোমাদেরকে বললাম, ঠিক আছে। নেক্সট দেখো পৃথিবীর কঠিন ভূত্বক বা শক্ত উপরের স্তরকে কি বলা হয়, মেন্টাল, লিথোস্ফিয়ার, বায়োস্ফিয়ার নাকি হাইড্রোস্ফিয়ার। তো দেখো পৃথিবীর যে উপরের স্তর তাকে কি বলা হয়, তাকে বলা হয় লিথোস্ফিয়ার, ঠিক আছে, তাকে বলা হচ্ছে লিথোস্ফিয়ার। এরপর তোমাদেরকে ব্যাপারটা বলছি, দেখো পৃথিবীটা আমরা ধরি যদি এরম গোল, তাহলে এই গোলের এটা হচ্ছে কি কেন্দ্র, এই কেন্দ্র পর্যন্ত যদি আমরা একটা তরমুজের মতো করে একটা পিস হিসাবে কাটি, ঠিক আছে, ধরো এরকম পিস হিসাবে কাটলাম, তারপরে হচ্ছে কি তাহলে দেখতে অনেকটা এরকম। তো এখানে তিনটা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে, প্রত্যেকটা ভাগ তিনটা ভাগে ভাগ করা হয়। এটাকে উপরের ভাগটাকে বলা হচ্ছে ক্রাস্ট, এটা হচ্ছে ক্রাস্ট, এটা হচ্ছে মেন্টাল, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কোর, ঠিক আছে। মেন তিনটা ভাগ ক্রাস্ট, মেন্টাল, কোর। সব থেকে বেশি যে অংশটা থাকে সেটা হচ্ছে মেন্টাল, বোঝা গেছে। এরপর দেখো এই ক্রাস্টকে আবার দুভাগে ভাগ করা হয়, ঠিক আছে, এই ক্রাস্টকে আবার দুভাগে ভাগ করা হয়, দুভাগে ভাগ করে দিলাম। এইটাকে বলা হয় আপার লিথোস্ফিয়ার, ঠিক আছে, আপার লিথোস্ফিয়ার, আপার লিথোস্ফিয়ার। এবং এটাকে বলা হয় লোয়ার লিথোস্ফিয়ার, ঠিক আছে, লোয়ার লিথোস্ফিয়ার। এবং এই যে রেখাটা যেটা আপার লিথোস্ফিয়ার এবং লোয়ার লিথোস্ফিয়ারকে আলাদা করছে তাকে বলা হচ্ছে কি কোনোরাড ডিসকন্টিনিউটি লাইন, কোনোরাড ডিসকন্টিনিউটি লাইন, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। এবং যে লাইনটা মেন্টাল এবং ক্রাস্টকে আলাদা করেছে অর্থাৎ এই লাইনটা, এটাকে বলা হচ্ছে তোমার মোহ, এটাকে বলা হচ্ছে মোহ, ঠিক আছে, এটা মনে রাখবে। এবং এই যে লাইনটা যেটা তোমার মেন্টাল এবং কোরকে আলাদা করছে তাকে বলা হচ্ছে গুটেনবার্গ, কি বলা হচ্ছে গুটেনবার্গ। এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝে নাও কারণ এটা নিয়ে আরও একটা প্রশ্ন কিন্তু নেক্সট আছে। এরপর দেখো এরপর হচ্ছে মেন্টালকে দুভাগে ভাগ করছে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে রেপিটি ডিসকন্টিনিউটি লাইন। তাহলে যে রেখাটি মেন্টালকে দুভাগে ভাগ করছে তাকে কি বলা হয়, রেপিটি ডিসকন্টিনিউটি লাইন, ঠিক আছে। তো এটার উপরের স্তরকে বলা হয় অ্যাসথেনোস্ফিয়ার, এটাকে বলা হচ্ছে আপার অ্যাসথেনোস্ফিয়ার, এটাকে হচ্ছে লোয়ার অ্যাসথেনোস্ফিয়ার, ঠিক আছে। এবং কোরকে যে লাইনটা দুভাগে ভাগ করছে তাকে বলা হচ্ছে লেম্যান ডিসকন্টিনিউটি লাইন, লেম্যান ডিসকন্টিনিউটি লাইন, ঠিক আছে। এবং এই যে কোর এরিয়াটা এটা কিন্তু সম্পূর্ণভাবে তরল এরিয়া, এবং এই যে মেন্টাল এরিয়াটা, ঠিক আছে, এটা হচ্ছে প্লাজমা আকারে আছে। পৃথিবীর 83% হচ্ছে মেন্টাল, এই মেন্টালের মধ্যেই কিন্তু আমাদের যে পৃথিবীটা সেটা প্লাজমা আকারে আছে। প্লাজমা অর্থাৎ কি না কঠিন না তরল, ঠিক আছে, অনেকটা আমাদের যে জেলিগুলো খায় সেরকম, ঠিক আছে। এরপর দেখো নিচের কোনটি আগ্নেয় শিলা, লাইমস্টোন, স্লেট, মার্বেল নাকি গ্রানাইট। তো দেখো আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে গ্রানাইট, এটা হচ্ছে কি আগ্নেয় শিলার উদাহরণ, ঠিক আছে। এরপর দেখো লাইমস্টোন,
ঠিক আছে, এটা হচ্ছে কি পাললিক শিলার একটি উদাহরণ, পাললিক শিলার একটি উদাহরণ। এবং এই পাললিক শিলার মধ্যে কি জীবাশ্ম কিন্তু দেখতে পাওয়া যায়, অর্থাৎ প্রশ্ন যখন আসে যে জীবাশ্ম কোথায় দেখতে পাওয়া যায়, পাললিক শিলা বা সেডিমেন্টারি রকের মধ্যে দেখতে পাওয়া যায়। স্লেট, স্লেট হচ্ছে কি একটা মেটামরফিক রক, মেটামরফিক অর্থাৎ কি রূপান্তরিত শিলা, ঠিক আছে, রূপান্তরিত শিলা। এবং মার্বেল, মার্বেলও একটি রূপান্তরিত শিলা, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। এরপর দেখো পৃথিবীর উপরের অংশকে কি বলা হয়, পৃথিবীর উপরের অংশকে কি বলা হয়, ম্যান্টাল, কোর, ম্যাগমা নাকি ক্রাস্ট। তো তোমাদেরকে কি বললাম, পৃথিবীটাকে যদি এরমভাবে ভাগ করি, উপরে এখানে এটা তিনটা ভাগে ভাগ করা হচ্ছে, এই উপরের এরিয়াটাকে কি বলা হয়, ক্রাস্ট, সেকেন্ড এটা মেন্টাল, এটা হচ্ছে কোর। তাহলে কি প্রশ্নটা এসছে, পৃথিবীর ওপরের অংশকে কি বলা হয়, ক্রাস্ট বলা হয়, ঠিক আছে, সরি ক্রাস্ট বলা হয়। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, নদীর বদ্বীপ সৃষ্টি হয় কোন প্রক্রিয়ার ফলে, অধঃপতন, অবক্ষেপণ নাকি বাষ্পীভবন নাকি ঘনীভবন। তো নদীর বদ্বীপ সৃষ্টির পিছনে হচ্ছে ডিপোজিশন মেন কারণ। ডিপোজিশন অর্থাৎ কি একটা নদী কি আছে, যতক্ষণ তার যে গতিপথ, সেই গতিপথের মধ্যে সে নানা রকম জিনিসপত্র, সেটা কিন্তু নানা রকম পাথর, নুড়ি, বালি, পাথর, ঠিক আছে, অবসাদ, সেগুলো নিয়ে এসে করে কি করছে, তার মোহনার কাছে জমা করছে, ঠিক আছে। এরকম জমা হওয়ার ফলেই কিন্তু কি তৈরি হয়, বদ্বীপ সৃষ্টি হয়। তাহলে মেন রিজন কি, ডিপোজিশন, জমা করা, ঠিক আছে, অবক্ষেপণ। নেক্সট দেখো কি, ভূত্বক এবং মেন্টালকে আলাদা করে কোন অঞ্চল, ভূত্বক এবং মেন্টালকে, স্ট্র্যাটোস্ফিয়ার, লিথোস্ফিয়ার নাকি অ্যাস্থানোস্ফিয়ার। তো দেখো এখানে আবার ওই যে ছবিটা তোমাদেরকে এঁকে দেখিয়েছিলাম সেটা আবার চলে এসো, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্রাস্ট আর এটা হচ্ছে মেন্টাল। তো নেক্সট পেজে তোমাদেরকে বোঝাচ্ছি ক্রাস্ট এবং মেন্টালটা কি, ঠিক আছে, ক্রাস্ট এবং মেন্টাল। তো দেখো এখানে এটা হচ্ছে কি ক্রাস্ট আর এটা হচ্ছে মেন্টাল, ঠিক আছে, ক্রাস্ট এবং মেন্টাল। এই ক্রাস্ট এবং মেন্টালকে যে রেখাটি ভাগ করেছে তাকে বলা হচ্ছে মোহ ডিসকন্টিনিউটি লাইন, মোহ ডিসকন্টিনিউটি লাইন বা মোহ বলা হয় একে, ঠিক আছে। এবং এই ক্রাস্টকে যে লাইনটা দুভাগে ভাগ করছে তাকে কি বলা হচ্ছে, একটু আগেই বললাম, তাকে বলা হচ্ছে কনরাড ডিসকন্টিনিউটি লাইন। এবং এই মেন্টালকে দুভাগে ভাগ করছে যে রেখাটি তাকে বলা হচ্ছে তোমার রেপেটি, ঠিক আছে, রেপেটি ডিসকন্টিনিউটি লাইন, রেপেটি ডিসকন্টিনিউটি লাইন। এবং মেন্টাল এবং কোর, এটা হচ্ছে কোর, এটা হচ্ছে মেন্টাল, মেন্টাল এবং কোরকে যে রেখাটি আলাদা করছে তাকে বলা হচ্ছে গুটেনবার্গ, এইটা কিন্তু মনে রাখবে, গুটেনবার্গ, ঠিক আছে। তাহলে এখানে প্রশ্ন এসছে যে ভূত্বক এবং মেন্টালকে, অর্থাৎ ভূত্বক, এটা হচ্ছে ভূত্বক আর এটা হচ্ছে মেন্টাল, ভূত্বক এবং মেন্টালকে কোন রেখাটি আলাদা করছে, মোহ, ঠিক আছে, মোহ হচ্ছে অ্যান্সার। কারণ কি বললাম, ক্রাস্ট এবং মেন্টালকে যে রেখাটি আলাদা করে তাকে হচ্ছে মোহ বলা হয়, ঠিক আছে, এটা মনে রাখবে, কিন্তু এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ ছিল, ঠিক আছে। এরপর দেখো কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ, ঠিক আছে, পূর্ণ স্বরাজের দাবি করা হয়, ঠিক আছে, পূর্ণ স্বরাজের দাবি করা হয় 1929 সালের, ঠিক আছে, 1929 সালের 19শে ডিসেম্বর যে কংগ্রেসের অধিবেশন হয়েছিল, কোথায় হয়েছিল, কলকাতা নাকি মাদ্রাস নাকি নাগপুর নাকি লাহোর। তো এই অধিবেশনটি হয়েছিল তোমার লাহোরে, ঠিক আছে, লাহোর অধিবেশন, অর্থাৎ 1929 সালের 19শে ডিসেম্বর যে লাহোর অধিবেশন, সেখানের প্রেসিডেন্ট কে ছিলেন, জওহরলাল নেহেরু, এটার প্রেসিডেন্ট কে ছিলেন, JL নেহেরু। তিনি কি করেছিলেন, পূর্ণ স্বরাজের দাবি করেছিলেন, ঠিক আছে। এই যে লাহোর, এটা কোন নদীর কিনারায়, রাবি নদীর কিনারায়, এটা কিন্তু প্রশ্ন আসে, রাবি নদীর কিনারায়, ঠিক আছে। তাহলে প্রথমবার কি করা হয়, যে পূর্ণ স্বরাজের কিন্তু দাবি রাখা হয়, কোথায়, লাহোর অধিবেশনে। এবং 26শে জানুয়ারি 1930, ঠিক আছে, এই দিন কি করা হয়, এই পূর্ণ স্বরাজের যে দাবিটাকে পাবলিকলিভাবে ডিক্লেয়ার করা হয় এবং এই দিনটাকে স্বাধীনতা দিবস হিসাবে পালন করা শুরু করে, ঠিক আছে।
এবং দেখো পূর্ণ স্বরাজের কথা যখন আসছে তো 1921 সালে, ঠিক আছে, 1921 সালে যখন আহমেদাবাদ অধিবেশনে, ঠিক আছে, আহমেদাবাদ অধিবেশনে খিলাফত মুভমেন্টের, ঠিক আছে, খিলাফত যে আন্দোলন, সে আন্দোলনের একজন নেতা, তার নাম হচ্ছে মৌলানা হসরত মোহানি। কি নাম? মৌলানা হসরত মোহানি। তিনি কি করেছিলেন? প্রথমবার পূর্ণ স্বরাজের কথাটি তুলেছিলেন। তাহলে যদি বলা হয় যে প্রথমবার যে পূর্ণ স্বরাজের কথা, ঠিক আছে, যে পূর্ণ স্বরাজের দাবি, সেটি কে তুলেছিলেন? সেটা তুলেছিলেন খিলাফত আন্দোলনের নেতা মৌলানা হসরত মোহানি। কিন্তু যদি বলা হয় যে কংগ্রেস অধিবেশনে, কোন কংগ্রেস অধিবেশনে প্রথমবার পূর্ণ স্বরাজ তোলা হয়, সেটা হচ্ছে তোমার 1929 সালের লাহোর অধিবেশনে। কারণ কি, এখানে যে জওহরলাল নেহরু তিনি ছিলেন প্রেসিডেন্ট, এবং তিনি কিন্তু পূর্ণ স্বরাজের দাবিটা একটা অফিসিয়ালভাবে নিয়ে এসেছিলেন। কিন্তু 1921 সালে যিনি মৌলানা হসরত মোহানি, তিনি কিন্তু এটা অফিসিয়ালি আনেননি, তিনি তার একটা বক্তব্য পেশ করেছিলেন, ঠিক আছে। এরপর দেখো, নিম্নলিখিত কোন জোড়াটি ভারতীয় ইউনিয়নের রাজ্য এবং রাজ্যগুলিকে একীভূত করতে উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছে? অর্থাৎ আমাদের স্বাধীনতার পর যে প্রিন্সেলি স্টেটগুলো ছিল, তাদেরকে একত্রিত করে ভারত ইউনিয়ন গড়ে তুলতে কোন দুজন ব্যক্তি সাহায্য করেছে? সর্দার বল্লভভাই প্যাটেল ও জওহরলাল নেহরু, নাকি সর্দার প্যাটেল ও ভিপি মেনন, নাকি সর্দার প্যাটেল ও মহাত্মা গান্ধী, নাকি সর্দার প্যাটেল ও কে এম মুন্সি? তো মনে রাখবে যে প্রিন্সেলি স্টেটগুলো, সেই প্রিন্সেলি স্টেট অর্থাৎ যেগুলো ব্রিটিশরা দখল করেছিল, সেই রাজ্যগুলোকে কি করেছিল? ভারতে যুক্ত করার জন্য সবচেয়ে বেশি যদি কারো গুরুত্বপূর্ণ অবদান থাকে, সেটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। তার সাথে কে যুক্ত ছিলেন? ভিপি মেনন। সেই সময়কার ভারত সরকারের কে ছিল? সেক্রেটারি ছিলেন ইনি, ঠিক আছে, ভিপি মেনন। এরপর দেখো, এটার ক্ষেত্রে আমরা তিনটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল নিই। একটা হচ্ছে কি, হায়দ্রাবাদ। স্বাধীনতার পর ইংরেজরা যখন এখান থেকে যায়, তখন কি বলে গিয়েছিল তারা বলেছিল যদি কোনো একটা প্রিন্সেলি স্টেট সে যদি চায় ভারতের সাথে যুক্ত হতে, সে ভারতের সাথে যুক্ত হতে পারে। সে যদি চায় যে আমরা পাকিস্তানের সাথে যুক্ত হব, তারা পাকিস্তানের সাথে যুক্ত হতে পারে। আবার তারা যদি চায় স্বাধীনভাবে তারা থাকতে চায়, তারা স্বাধীনভাবেও থাকতে পারে। এই ক্ষেত্রে কি হয়েছে, হায়দ্রাবাদ চেয়েছিল যে তারা পাকিস্তানের সাথে যুক্ত হবে, কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল অপারেশন পোলোর মাধ্যমে, ঠিক আছে, কিসে? অপারেশন পোলোর মাধ্যমে হায়দ্রাবাদকে ভারতের সাথে যুক্ত করেন। ঠিক সেরকমভাবেই জুনাগড়ের যে প্রিন্সেলি স্টেটটা ছিল, সেই তারা কি চেয়েছিল? পাকিস্তানের সাথে যুক্ত হতে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তিনি কি করেছিলেন? রেফারেন্ডাম অর্থাৎ ভোটের মাধ্যমে তিনি সেই জুনাগড় প্রিন্সেলি স্টেটটাকে ভারতবর্ষের মধ্যে যুক্ত করেছিলেন। এবং কাশ্মীরের যে হরিসেন তিনি কি করেছিলেন? তিনি স্বাধীন থাকতে চেয়েছিলেন। তারপর যখন পাকিস্তানের টেররিস্টরা অ্যাটাক করে, তখন সে বুঝতে পারে যে আমাকে যদি কেউ বাঁচাতে পারে, সেক্ষেত্রে আমাকে ভারতেই বাঁচাতে পারবে। তার জন্য তিনি কি করেছিলেন? সেখানে উইল পত্রে সাইনের মাধ্যমে কিন্তু কাশ্মীরকে ভারতের সাথে যুক্ত করেছিলেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, গান্ধীজির মাধ্যমে সত্য উপলব্ধি করতে চেয়েছিলেন। গান্ধীজি কিসের মাধ্যমে? এখানে একটা মিস্টেক আছে, কিসের মাধ্যমে সত্যকে উপলব্ধি করতে চেয়েছিলেন? অহিংসা, ধর্ম, কর্ম, নাকি ধ্যান? তো গান্ধীজি অহিংসার মাধ্যমে কিন্তু তিনি সত্যকে উপলব্ধি করতে চেয়েছিলেন। পরবর্তী প্রশ্নটি দেখো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন শহরে হয়েছিল? জলন্ধর, পাটিয়ালা, তারপর ভাটিন্ডা, নাকি অমৃতসর? ঠিক আছে, তো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল কোথায়? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল তোমার অমৃতসরে, ঠিক আছে। কবে হয়েছিল? 13ই এপ্রিল 1919। মনে রেখেছো 13 এপ্রিল হচ্ছে কি? 13 এপ্রিল হচ্ছে বৈশাখী, পাঞ্জাবিদের একটা উৎসব। এই দিন কি হয়েছিল? খালসা পন্থ, গুরু গোবিন্দ খালসা পন্থের স্থাপনা করেছিলেন, ঠিক আছে, এটাও কিন্তু মনে রেখো। এরপর দেখো, এখানে যখন তোমাদের কাছে একটা প্রশ্ন এসেছিল যে পূর্ণ স্বরাজ, ঠিক আছে, পূর্ণ স্বরাজের দাবি কোন অধিবেশনে তোলা হয়েছিল, তো সেখানে একটা জিনিস বাকি রয়ে গিয়েছিল। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে দেখো, পূর্ণ স্বরাজের দাবি উঠেছিল লাহোর অধিবেশনে, এটা তোমাদেরকে বলেছি। এখানে যেটা বাকি ছিল সেটা হচ্ছে কি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তার স্থাপনা কবে হয়?
তার অফিসিয়ালি স্থাপনা হয় 28শে ডিসেম্বর 1885। ঠিক আছে, কে করেছিলেন? ও হিউম, এলান অক্টাভিয়ান হিউম। ঠিক আছে, এবং এটির প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? বোম্বেতে। বোম্বের কোথায়? বোম্বের হচ্ছে গোকুল দাস তেজপাল। ঠিক আছে, তেজপাল সংস্কৃত কলেজ। এটাও কিন্তু মনে রাখবে, এখান থেকেও প্রশ্ন আসে। এবং এটির প্রেসিডেন্ট কে ছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি। এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, এরপর দেখো নেক্সট প্রশ্ন কি আছে। প্রশ্নটি আছে, নিচের কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সীতারাম রাজু? কুকা মুভমেন্ট, রাম্পা মুভমেন্ট, পাবনা মুভমেন্ট নাকি বরদৌলি সত্যাগ্রহ? ঠিক আছে, তো সীতারাম রাজু তিনি কোন মুভমেন্টের নেতৃত্ব দিয়েছিলেন? তিনি রাম্পা মুভমেন্ট। ঠিক আছে, এটি কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1922 সালে। এটা হচ্ছে একটা জনজাতির বা ট্রাইবদের একটা মুভমেন্ট, তাদেরকে একটা ভালো স্তরে নিয়ে আসার জন্য। ঠিক আছে, এবং এই মুভমেন্টটা শেষ হয়েছিল কখন জানো? যখন সীতারাম রাজুকে হত্যা করা হয়, তারপর কিন্তু এই রাম্পা মুভমেন্টটা সমাপ্ত হয়। এবং এই বরদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব কে দিয়েছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, এই বরদৌলি সত্যাগ্রহটা কি ছিল? ভূমি করের উপর সত্যাগ্রহ ছিল। অর্থাৎ কি ইংরেজরা কি করেছিল, এখানে চাষের জমির উপর যে কর, সেই কর কিন্তু বৃদ্ধি করে দিয়েছিল। তাই 1928 সালে সর্দার বল্লভভাইয়ের নেতৃত্বে এখানে বরদৌলি সত্যাগ্রহ করা হয়। এবং এই বরদৌলি সত্যাগ্রহের পরেই কিন্তু সর্দার বল্লভভাইকে সর্দার উপাধি দেওয়া হয়েছিল। এটা কিন্তু মনে রেখো। নেক্সট প্রশ্ন দেখো, সত্রিয় শাস্ত্রীয় নৃত্য, সত্রিয় শাস্ত্রীয় নৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত? কেরালা, বিহার, উড়িষ্যা নাকি আসাম? তো সত্রিয়া যে ক্লাসিক্যাল ডান্স আছে সেটা কোন রাজ্যের? আসামের। এটি হচ্ছে ভারতের নবীনতম ক্লাসিক্যাল ডান্স। ঠিক আছে, ভারতের নবীনতম ক্লাসিক্যাল ডান্স। এটি কত সালে যুক্ত করা হয়? 2000 সালে যুক্ত করা হয়। এই ডান্সটির জনক কাকে বলা হয়? জনক বলা হয় শঙ্করদেবকে। ঠিক আছে, শঙ্করদেবকে বলা হয় সত্রিয়া ডান্সের জনক বা সংস্থাপক। এখানে কিছু গুরুত্বপূর্ণ আর্টিস্টের যদি কথা বলা হয়, গুরুত্বপূর্ণ আর্টিস্ট কারা আছেন? ইন্দিরা পিপি ভোরা। ঠিক আছে, ইন্দিরা পিপি ভোরা। তাছাড়া কি আছেন? গুরু যতীন গোস্বামী। গুরু যতীন গোস্বামী। ঠিক আছে, তাছাড়া প্রদীপ চাহলিয়া। ঠিক আছে, দেখো কেরালার যদি বলা হয় ক্লাসিক্যাল ডান্স কি? কেরালার ক্লাসিক্যাল ডান্স হচ্ছে তোমার কথাকলি আর মোহিনী আট্টম। কথাকলি আর মোহিনী আট্টম। ঠিক আছে, উড়িষ্যার কি? ওড়িশি। উড়িষ্যার হচ্ছে ওড়িশি ডান্স। ঠিক আছে, বর্তমানে ভারতে টোটাল 8টা ক্লাসিক্যাল ডান্স আছে। ঠিক আছে, 8টা কি কি? একটা হচ্ছে ভারতনাট্যম। ভারতনাট্যম কোথাকার? তামিলনাড়ু। আর কি আছে? কুচিপুড়ি। কুচিপুড়ি এটা কোথাকার? অন্ধ্রপ্রদেশের। আর কি আছে? মণিপুরি। এটা কোথায়? মণিপুর। কত্থক। কত্থক কোথাকার? নর্থ ইন্ডিয়া। ঠিক আছে, উত্তর ভারতের ডান্স হচ্ছে কত্থক। তাহলে দেখো 8টা কি কি? একটা হচ্ছে ভারতনাট্যম, কুচিপুড়ি, মণিপুরি, কত্থক। কেরালার জন্য হচ্ছে কথাকলি, মোহিনী আট্টম। 1 2 3 4 5 6, ওডিসি 7, এবং আরেকটা হচ্ছে কি? সত্রিয়া। কিন্তু আমাদের যে মিনিস্ট্রি অফ কালচার তার অনুসারে আরও একটি ক্লাসিক্যাল ডান্স যুক্ত হয়েছে, যেটাকে বলা হচ্ছে ছৌ নৃত্য। এটাও কিন্তু মনে রেখো, ছৌ নৃত্য। ছৌ নৃত্য কোথায় কোথায় হয়? ভারতের 3টে স্টেটে হয়। একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, একটা হচ্ছে উড়িষ্যা, আর একটা হচ্ছে ঝাড়খণ্ড। পশ্চিমবঙ্গের কোথায়? পুরুলিয়া শৈলীতে হয়। উড়িষ্যাতে কি? ময়ূরভঞ্জ শৈলী। এবং ঝাড়খণ্ডে হচ্ছে তোমার রাউরকেলা শৈলী। ঠিক আছে, এটা কিন্তু মনে রেখো। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, রাজস্থানের গায়ক আল্লাই জিলাই বাই। ঠিক আছে, আল্লা জিলাই বাই নিচের কোনটির জন্য বিখ্যাত? রাজস্থানের গায়ক
আল্লাহ জিলাই বাই কোনটির জন্য বিখ্যাত? গজল, ফোক ডান্স, ভজন নাকি হিন্দুস্তান ক্লাসিক্যাল ভোকালস? তো দেখো রাজস্থানের বিকানেরের তিনি ছিলেন একজন বিখ্যাত ফোক সিঙ্গার, ঠিক আছে, ফোক সিঙ্গার। দেখো পণ্ডিত শিবকুমার শর্মা কোন শাস্ত্রীয় সঙ্গীত বাদক? পণ্ডিত শিবকুমার শর্মা তবলা, সন্তুর, সেহনাই নাকি ফ্লুয়েট মানে বাঁশি? তো দেখো পণ্ডিত শিবকুমার শর্মা তিনি হচ্ছেন একজন কি বিখ্যাত সন্তুর বাদক, ঠিক আছে, বিখ্যাত সন্তুর বাদক। এবং অন্য আরেকজন কে আছে গুরুত্বপূর্ণ? ভজন সুপারি, ভজন সোপারি, তিনিও কিন্তু সন্তুর বাদক। মনে রাখবে তবলায় একটা গুরুত্বপূর্ণ নাম হচ্ছে জাকির হুসেন, তিনি 2023 সালে কিন্তু ভারতরত্ন পুরস্কার তিনি 2023 সালে পদ্মভূষণ পুরস্কারটি পান। কত সালে? 2023 সালে পদ্মভূষণ পান। তাছাড়া কে আছে তবলা? কিষান মহারাজ আছে, লতিফ খান, ঠিক আছে। এরপর দেখো সেহনাই বাদককে গুরুত্বপূর্ণ সব থেকে বেশি সেটা হচ্ছে বিসমিল্লা খা, তিনি 2001 সালে ভারতরত্ন পুরস্কারটি পান। এবং বর্তমানে ভারতের একমাত্র মহিলা সেহনাই বাদক কে আছেন? বাগেশ্বরী কোয়ামারি, ঠিক আছে, বাগেশ্বরী কোয়ামারি, ইনি হচ্ছেন কে একমাত্র মহিলা সেহনাই বাদক ভারতের, ঠিক আছে। এবং এরপর কি আছে? বাঁশি বাদক কে আছেন? পান্নালাল ঘোষ, গুরুত্বপূর্ণ নাম পান্নালাল ঘোষ। তাছাড়া কে আছেন? হরিপ্রসাদ চৌরাসিয়া, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, পণ্ডিত শম্ভু মহারাজ কোন শাস্ত্রীয় নৃত্যশিল্পী ছিলেন এবং তিনি 1967 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারটিতে ভূষিত হয়েছিলেন, ঠিক আছে। তো পণ্ডিত শম্ভু মহারাজ কোন ডান্সের সাথে যুক্ত ছিলেন? কত্থক, ওড়িশি, কথাকলি নাকি কুচিপুড়ি? তো পণ্ডিত শম্ভু মহারাজ তিনি ছিলেন কত্থক ডান্সার, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, তিনি ছিলেন কত্থক ডান্সার, ঠিক আছে। তিনি ছিলেন বিখ্যাত কত্থক ডান্সার বিরজু মহারাজ, ঠিক আছে, বিরজু মহারাজের ভাই ছিলেন তিনি, বিরজু মহারাজের ভাই, বিখ্যাত যে কত্থক ডান্সার, ঠিক আছে। আরও কিছু কত্থক ডান্সার কে ছিলেন? সিতারা দেবী ছিলেন, তাছাড়া আর কে? সিতারা দেবী ছিলেন, শোভনা নারায়ণ ছিলেন, ঠিক আছে। এরপর দেখো ওড়িশি ডান্সের কিছু গুরুত্বপূর্ণ ডান্সারের কথা যদি বলা হয়, ওড়িশি কে ছিলেন? কেলুচরণ মহাপাত্র, সবথেকে গুরুত্বপূর্ণ নাম কেলুচরণ মহাপাত্র, ঠিক আছে। তাছাড়া কে ছিলেন? সোনাল মানসিং, তাছাড়া কে ছিলেন? সংযুক্তা পাণিগ্রাহী, এগুলো কিন্তু নোট করে নিও, কারণ এগুলো টাইপিং অবস্থায় কিন্তু পিডিএফটা তোমরা পাবে না। তোমরা যদি পিডিএফ নিতে চাও তাহলে আমার হ্যান্ড রিটেন যে নোটগুলো আছে সেগুলো কিন্তু পাবে। তো সেক্ষেত্রে তোমাদের প্রয়োজন হলে তোমরা কমেন্ট বক্সে জানাবে, সেগুলো কিন্তু আমি আপলোড করে দেবো, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমরা পারলে নোট করে নাও, কারণ এই নোট করে নেওয়াটাই সবচেয়ে ভালো, ঠিক আছে। আর কে ছিলেন? চার্লস ফেব্রি, তিনি কিন্তু ওডিসি ডান্সকে একটা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, ঠিক আছে। তাছাড়া কে ছিলেন? ইন্দ্রাণী ছিলেন, মাধবী মুদগল ছিলেন, ঠিক আছে। কথককলি ডান্সারের কথা যদি বলা হয়, ঠিক আছে, কথাককলি, পণ্ডিত শম্ভু মহারাজ ছিলেন কত্থক ডান্সার, কিন্তু কথককলি ডান্সার কে ছিলেন? নারায়ণ মেনন। রীতা গাঙ্গুলি, মৃণালিনী সারাভাই,
সারাভাই, নামগুলো কিন্তু মনে রেখো, ঠিক আছে, মৃণালিনী সারাভাই। এরপর তোমরা কমেন্ট বক্সে জানো কথাকলি ডান্সটা কোন রাজ্যের, একটু আগেই তোমাদেরকে বলেছি, ঠিক আছে। নেক্সট দেখো নিচের মধ্যে কে একজন সেতার বাদক, সেতার, শিবকুমার শর্মা, শাহিদ পারভেজ, সুলতান খান, শেখ চিন্না মৌলানা। তো নিচের এখানে যে নামগুলি আছে তার মধ্যে শাহিদ পারভেজ হচ্ছেন একজন সেতার বাদক, ঠিক আছে। অন্যান্য সেতার বাদক কে কে আছে, গুরুত্বপূর্ণ নাম, সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, কে ছিলেন, পণ্ডিত রবিশঙ্কর, পণ্ডিত রবিশঙ্কর, সেতার বাদক সবথেকে গুরুত্বপূর্ণ নাম পণ্ডিত রবিশঙ্কর। আর কে আছেন, বিলায়াত খান, বিলায়াত খান। আর কে আছেন, উমা শঙ্কর শর্মা। এই তিনটা নাম কিন্তু মনে রেখো, একদম পরীক্ষায় একটা না একটা আসবেই। উমা শঙ্কর শর্মা, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে, নিচের কোন রাজ্যে রাজ্যসভার সর্বোচ্চ সংখ্যক সদস্য পাঠায়, অর্থাৎ সবথেকে বেশি রাজ্যসভার সিট কোন রাজ্যে আছে, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ নাকি মহারাষ্ট্র। তো দেখো নিচের যে রাজ্যগুলি দেওয়া আছে তার মধ্যে উত্তরপ্রদেশে সবথেকে বেশি রাজ্যসভার সিট আছে, কতগুলি আছে, 80টি সিট আছে, ঠিক আছে। এবং টোটাল আমাদের কতগুলো সিট, 245টা, তার মধ্যে 80টা সিট কার, উত্তরপ্রদেশের, ঠিক আছে। এই রাজ্যসভা সিটের চর্চা আমাদের সংবিধানের কত নাম্বার শিডিউলে আছে, ঠিক আছে, কত নাম্বার শিডিউলে আছে, তো সেটা আছে তোমার 4 নাম্বার যে শিডিউলটা আছে, 4 নাম্বার শিডিউল, সেখানেই কিন্তু রাজ্যসভার সিটের বর্ণনা আছে। তোমাদেরকে মনে রাখার একটা শর্ট ফর্ম তোমাদেরকে আগেও বলেছিলাম, ঠিক আছে। এ আর হচ্ছে কি রাজ্যসভার সিট। এরপর দেখো ভারতের নতুন রাজ্য গঠন করা হয় কোন ধরনের সংখ্যাগরিষ্ঠতার দ্বারা, স্পেশাল মেজরিটি, সিম্পল মেজরিটি, উইদাউট মেজরিটি নাকি নান অফ দিস। তো দেখো ভারতের নতুন রাজ্য যদি গঠন করতে হয় সেক্ষেত্রে আমরা কোন আর্টিকেলের ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি আর্টিকেল 3। আর্টিকেল 3-এ কি বলা হয়েছে, যে ভারতের সংসদ চাইলে, অর্থাৎ পার্লামেন্ট যদি চায় যে কোনো রাজ্যকে ভেঙে নতুন রাজ্য বা দুটো রাজ্যকে যুক্ত করে একটা রাজ্য কিন্তু গঠন করতে পারে, কোনো রাজ্যের নাম পরিবর্তন, কোনো রাজ্যের স্থান পরিবর্তন, কোনো রাজ্যের এরিয়া পরিবর্তন, সেই সব কিছুই কিন্তু আমাদের পার্লামেন্ট করতে পারে। কত নম্বর আর্টিকেল, আর্টিকেল 3। সেক্ষেত্রে কিন্তু মেজরিটি হিসাবে শুধুমাত্র আমাদের সিম্পল মেজরিটি থাকলেই হয়, এটা কিন্তু মনে রাখবে, সিম্পল মেজরিটি। সিম্পল মেজরিটি অর্থাৎ কি, 50% প্লাস 1, 50% প্লাস 1টা কার, যতজন প্রেজেন্ট আছে তার মধ্যে কতজন ভোটিং করছে তার হচ্ছে তোমার 50% প্লাস 1, সেটা হচ্ছে সিম্পল মেজরিটি। এরপর দেখো কে ভারতের রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নিয়োগ করেন, অ্যাডভোকেট জেনারেল কোথায় থাকে, একটা স্টেটে থাকে, তাকে কে নিয়োগ করেন, গভর্নর অফ স্টেট, চিফ মিনিস্টার অফ দ্য স্টেট, ল মিনিস্টার অফ দ্য স্টেট নাকি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো কোনো একটা রাজ্যের যদি বলা হয় অ্যাডভোকেট জেনারেল, তো অ্যাডভোকেট জেনারেলকে অ্যাপয়েন্টমেন্ট কে করেন, গভর্নর, সেই রাজ্যের যিনি রাজ্যপাল থাকেন তিনি কিন্তু তার নিয়োগ করেন, ঠিক আছে। এবং এই অ্যাডভোকেট জেনারেলের চর্চা আমাদের আর্টিকেলে কত নাম্বারে আছে, কত নাম্বার আর্টিকেলে আছে, 165 নাম্বার আর্টিকেলে কিন্তু অ্যাডভোকেট জেনারেলের কথা আছে। এবং পশ্চিমবঙ্গের বর্তমান অ্যাডভোকেট জেনারেল কে আছেন, কিশোর দত্ত, ঠিক আছে, কিশোর দত্তা, তিনি হচ্ছেন কে, পশ্চিমবঙ্গের বর্তমান অ্যাডভোকেট জেনারেল। অ্যাডভোকেট জেনারেল কি একটা স্টেটের সবচেয়ে হাইয়েস্ট অ্যাডভোকেট, অর্থাৎ তিনি কিন্তু আমাদের রাজ্যের হয়ে কেস লড়েন, ঠিক আছে, তার অধিকার হচ্ছে একটা হাইকোর্টের জাজের বরাবর, ঠিক আছে। নেক্সট দেখো, তার আগে দেখো আমাদের দেশের সর্বোচ্চ আইন বিশেষজ্ঞকে, সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। আর্টিকেল নাম্বার 76, আর্টিকেল 76-এ কার চর্চা আছে, অ্যাটর্নি জেনারেল, কার আছে, অ্যাটর্নি জেনারেল। এই অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন কে, ভারতের প্রেসিডেন্ট, ঠিক আছে, ভারতের প্রেসিডেন্ট অর্থাৎ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এবং বর্তমানে ভারতের কে অ্যাটর্নি জেনারেল আছে, অ্যাটর্নি জেনারেল আছে বর্তমানে ভারতের আর ভেঙ্কট রমণী, আর ভেঙ্কট রমণী, ঠিক আছে। গুরুত্বপূর্ণ পয়েন্ট, এগুলো কিন্তু মনে রেখো। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রতিটি ভারতীয় রাজ্যের একজন গভর্নর থাকবে, অর্থাৎ প্রত্যেকটা স্টেটে
একটা গভর্নর থাকবে, বা দুটো স্টেটের কিন্তু একটা একই গভর্নর হতে পারে। ঠিক আছে, তো এটি কোথায় আছে, কত নাম্বার আর্টিকেলে এটির চর্চা আছে? আর্টিকেল 152, 153, 154 নাকি 151? তো দেখো এটির চর্চা আছে আর্টিকেল 153-তে। ঠিক আছে, আর্টিকেল 153-তে। আর্টিকেল 154-তে কি বলা হয়েছে, যে একটা রাজ্যের যে কার্যপালিকা, এক্সিকিউটিভ হেড হবেন কে? গভর্নর। এক্সিকিউটিভ হেড কে হবেন? গভর্নর। আর্টিকেল 154। আর্টিকেল 152-তে কি বলা হয়েছে? আর্টিকেল 152-তে বলা হয়েছে একটা রাজ্যের পরিভাষা, একটা রাজ্যের যে মানে কাকে আমরা একটা রাজ্য বলবো তার যে পরিভাষা, তার যে সংজ্ঞা, সেটা দেওয়া হয়েছে আর্টিকেল 152। এবং আর্টিকেল 148 থেকে 151 এখানে কিসের চর্চা আছে? সিএজি। ঠিক আছে, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, সিএজির চর্চা আছে আর্টিকেল 148 থেকে 151-র মধ্যে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের কোন অংশ রাজ্য আইনসভার সাথে সম্পর্কিত? অর্থাৎ কোন পার্টে আমাদের যে রাজ্যের যে নিয়মাবলী বা রাজ্যের গঠন সেই নিয়ে বলা হয়েছে, কোন ভাগে? ভাগ 7, 6, 5, 4। তো দেখো ভাগ 4-এ কিসের চর্চা আছে? ডিপিএসপি। কিসের চর্চা? ডিপিএসপি, অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। আর্টিকেল কত? আর্টিকেল আছে তোমার 36 থেকে 51। ঠিক আছে, আর্টিকেল 36 থেকে 51। পার্ট 7-এর কিসের চর্চা আছে? দেখো পার্ট 7 হচ্ছে কি আমাদের দেশ যখন স্বাধীনতা লাভ করে তারপর কিন্তু আমাদের রাজ্যের যে স্টেটগুলো সেগুলো কিন্তু কীরকমভাবে ভাগ ছিল? এ, বি, সি, ডি এরমভাবে ভাগ ছিল। ঠিক আছে, তো লিস্ট এতে যে রাজ্যগুলি ছিল তাদের চর্চা করা হয়েছিল পার্ট 7-এ, কিন্তু সেটি বর্তমানে বিলুপ্ত করে দেওয়া হয়েছে বা সমাপ্ত করে দেওয়া হয়েছে। তাহলে বাকি কি থাকলো? পার্ট 6 এবং পার্ট 7। পার্ট 6-এ কিসের চর্চা করা হয়েছে? পার্ট 7-এ কিসের চর্চা করা হয়েছে? ঠিক আছে, দেখো 7 হয়ে গেছে, পার্ট 6 এবং 5 বাকি আছে। ঠিক আছে, 6 এবং 5 বাকি আছে। তো পার্ট 5 অর্থাৎ ভাগ 5-এ কিসের চর্চা করা হচ্ছে? ইউনিয়ন। কত নাম্বার আর্টিকেল? আর্টিকেল 52 থেকে 151 পর্যন্ত এখানে ইউনিয়নের সম্বন্ধে আমাদের দেশের নিয়ে কিন্তু চর্চা করা হয়েছে। ভাগ 6 কিসের চর্চা করা হয়েছে? আমাদের রাজ্য স্টেটকে নিয়ে চর্চা করা হয়েছে। এবং আর্টিকেল 152 থেকে আর্টিকেল 237 পর্যন্ত এই সীমাবদ্ধতা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি তাপমাত্রার এসআই একক? কেলভিন, ক্যান্ডেল, অ্যাম্পিয়ার নাকি রিউমার স্কেল? তো টেম্পারেচারের এসআই একক হচ্ছে কেলভিন। ঠিক আছে, নেক্সট দেখো ভরবেগের একক কি? ভরবেগের একক হচ্ছে কি অ্যাম্পিয়ার নাকি কিলোগ্রাম মিটার পার সেকেন্ড নাকি জুল নাকি কেজি মিটার? তো দেখো ভরবেগ মোমেন্টামের একক হচ্ছে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। অ্যাম্পিয়ার কিসের একক? অ্যাম্পিয়ার হচ্ছে ইলেকট্রিসিটি, এসআই ইউনিট অফ ইলেকট্রিসিটি। ঠিক আছে, জুল কিসের? জুল হচ্ছে এনার্জির একক। ঠিক আছে, এটা কিন্তু মনে রেখো। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, টর কিসের একক? ফোর্স, পাওয়ার, প্রেসার নাকি এনার্জি? তো টর হচ্ছে কি অ্যাটমিক প্রেসার তার যে একক সেটা হচ্ছে টর, মনে রাখবে। ঠিক আছে, 1 টর সমান 10132560 পাস্কাল। ঠিক আছে, এটা কিন্তু মনে রেখো। এরপর দেখো নিচের কোন বিজ্ঞানী আপেক্ষিকতার তত্ত্ব দিয়েছেন? আর্নেস্ট রাদারফোর্ড, জে থমসন, নিলস বোর নাকি অ্যালবার্ট আইনস্টাইন? তো আপেক্ষিকতা অর্থাৎ কি রিলেটিভিটি, ই সমান এমসি স্কোয়ার, কে দিয়েছিলেন? অ্যালবার্ট আইনস্টাইন। ঠিক আছে, অ্যালবার্ট আইনস্টাইন। আজকে শেষ প্রশ্ন দেখো, তেজস্ক্রিয়তার একক কি? অ্যাম্পিয়ার, বেকুরেল,
ডেসিবেল নাকি কোবাল্ট? তো এসআই ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি হচ্ছে কি বেকিউরেল। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। এর অর্থ হচ্ছে কি, এই বেকিউরেল অর্থ হচ্ছে তোমার কোনো একটা নিউক্লিয়াসে, একটা অ্যাটম, তার মধ্যে যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মধ্যে পার সেকেন্ডে কত কোয়ান্টিটি রেডিও অ্যাক্টিভিটি ম্যাটেরিয়াল থাকছে, রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল থাকছে, তাকে বলা হচ্ছে ব্যাকিউরেল। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি আজকের ক্লাসের যে প্রশ্নগুলো করানো হয়েছে সেগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো ডাউট থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্ট করে জানাতে পারো, বা তুমি আমাকে পার্সোনালি এই নাম্বারটাতে কিন্তু মেসেজ করতে পারো 6297690129, এই নাম্বারে কিন্তু মেসেজ করতে পারো। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে কি থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে জয়েন হয়ে গিয়ে তোমরা পিডিএফ কালেক্ট করতে পারো, হ্যান্ড রিটেন নোট কালেক্ট করতে পারো এবং ডাউটগুলো ক্লিয়ার করতে পারো। ঠিক আছে, আর যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই ক্লাসটিকে শেয়ার করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।